সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের আফ্রিকা মহাদেশ থেকে সমস্ত ইম্পর্টেন্ট বড় কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, আর্গ কি? সাহারা মরুভূমির যে সমস্ত অঞ্চল কেবল বালিতে ঢাকা থাকে এবং বায়ুর প্রভাবে বালি সঞ্চিত হয়ে ছোট ছোট বালির পাহাড় বা বালিয়াড়ি তৈরি করে তাকেই আর্গ বলে। এটি দেখতে অনেকটা সোনালী বালির সমুদ্রের মতো। নেক্সট, হামাদা বলতে কি বোঝো? সাহারা মরুভূমির সর্বত্র বালি থাকে না। মরুভূমির যেসব অঞ্চলে বালির স্তর থাকে না, বরং কেবল শক্ত শক্ত নগ্ন শিলা বা পাথুরে মালভূমি দেখা যায়, তাদের হামাদা বলে। আলজেরিয়ার কিছু অংশে এ ধরনের ভূপ্রকৃতি দেখা যায়। নেক্সট, রেগ কি? এটি সাহারা মরুভূমির এক ধরনের মিশ্রিত রূপ। এখানে বালির সঙ্গে নুড়ি ও ছোট পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাকে রেগ বলে। এই অঞ্চলটি খুব রুক্ষ ও চলাচলের জন্য কঠিন। নেক্সট, ওয়াদি কি? মরুভূমি অঞ্চলে বছরের অধিকাংশ সময় বৃষ্টি হয় না, তবে মাঝে মাঝে প্রবল বৃষ্টি হয়ে শুষ্ক নদীখাত দিয়ে জল প্রবাহিত হয়। বাকি সময় এই নদীখাতগুলো একদম শুকনো থাকে। মরু অঞ্চলের এই জলহীন শুকনো নদীখাতগুলিকেই ওয়াদি বলে। মরু অঞ্চলের শুকনো নদীখাতকেই ওয়াদি বলে, এটি তোমরা লিখতে পারো। নেক্সট, খামসিন ও সাইমুমের মধ্যে পার্থক্য কি? খামসিন হলো মিশরে প্রবাহিত এক ধরনের অত্যন্ত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু। মিশরে প্রবাহিত অত্যন্ত উষ্ণ ও শুষ্ক বায়ুকে কি বলে? খামসিন বলে। অন্যদিকে সাইমুম হলো সাহারা মরুভূমির প্রবল বালির ঝড়। সাহারা মরুভূমির প্রবল বালির ঝড়কে কি বলে? সাইমুম বলে। নেক্সট, হারমাট্টান বায়ু কি? গিনি উপকূল অঞ্চলে শীতকালে প্রবাহিত অত্যন্ত শুষ্ক ও উষ্ণ বায়ুকে হারমাট্টান বলে। এটি মূলত খামসিনেরই অন্য নাম। খামসিনকেই কিন্তু গিনি উপকূলে হারমাট্টান বলে। শুষ্ক হওয়ার ফলে এটি ওই অঞ্চলের আর্দ্র ও গুমট আবহাওয়া থেকে মানুষকে মুক্তি দেয়, তাই একে ডক্টর উইন্ড বলে। কাকে ডক্টর উইন্ড বলে? হারমাট্টানকে ডক্টর উইন্ড বলে। ঠিক আছে, হারমাট্টানকে কি বলে? ডক্টর উইন্ড বলে। নেক্সট, যাযাবর কাদের বলা হয়? যারা স্থানীয়ভাবে এক জায়গায় বসবাস না করে জল, খাদ্য, পশুচারণ, ভূমির সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেড়ায়, তাদের যাযাবর বলে। সাহারার যাযাবরেরা যেমন তুয়ারেগ, মূলত উট ও ঘোড়া নিয়ে তাঁবুতে জীবন অতিবাহিত করে। নেক্সট, বাওবাব গাছের বিশেষত্ব কি? সাভানা ও মরুভূমি অঞ্চলে দেখা যায় এই অদ্ভুত গাছটি। এর কাণ্ড বিশাল ও ফোলা। এই গাছের কাণ্ডে প্রচুর পরিমাণে জল সঞ্চিত থাকে। খরা বা জলের অভাবের সময় তৃষ্ণার্ত পথিক ও পশুরা এই গাছের কাণ্ড থেকে জল সংগ্রহ করে প্রাণ বাঁচায়। এটি হচ্ছে বাওবাব গাছের বিশেষত্ব। নেক্সট, ভূমধ্যসাগরীয় উদ্ভিদের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। গ্রীষ্মকালীন শুষ্কতা থেকে বাঁচতে এই উদ্ভিদের পাতায় মোমের মতো আস্তরণ থাকে, বাষ্পীভবন রোধ করে। জলের খোঁজে এই গাছগুলির শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করে। নেক্সট, নীল নদের দুটি প্রধান উৎস ও তাদের সঙ্গমস্থল সম্পর্কে লেখো। অর্থাৎ নীল নদের গতিপথ। ঠিক আছে, নীল নদের গতিপথ, এই কোশ্চেনটি আলাদাভাবেও আসতে পারে। নীল নদের গতিপথ সম্পর্কে লেখো। নীল নদ দুটি প্রধান ধারার মিলনে তৈরি হয়। একটি হচ্ছে হোয়াইট নীল, যা বুরুন্ডি মালভূমি থেকে বা ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। অন্যটি ব্লু নীল, যা ইথিওপিয়ার টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। সুদানের রাজধানী খার্টুম শহরে এই দুটি মিলিত হয়ে নীল নদে পরিণত হয়েছে। নেক্সট, ইজিপসিয়ান কটন কেন বিখ্যাত? নীল নদের বদ্বীপ অঞ্চলে এক ধরনের বিশেষ তুলোর চাষ হয়, যার আঁশ খুব লম্বা, নরম এবং অত্যন্ত টেকসই হয়। এই তুলো দিয়ে কাপড় খুব উন্নত মানের হয় বলে এটি বিশ্বজুড়ে বিখ্যাত এবং মিশরের বৈদেশিক আয়ের প্রধান উৎস এটি। সুয়েজ খালের গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। এই খালের মাধ্যমে ইউরোপ থেকে ভারত ও এশিয়ার সমুদ্রপথের দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার কমে গেছে। এর ফলে ব্যবসা বাণিজ্য, সময় ও জ্বালানির খরচ অনেকটা হ্রাস পায়। কঙ্গো অববাহিকার জঙ্গল কেন চিরসবুজ অরণ্য নামে পরিচিত? কঙ্গো নদী অববাহিকার নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়। প্রচুর জল ও উত্তাপ পাওয়ায় এখানের গাছগুলোর পাতা কখনো একসঙ্গে ঝরে না, ফলে এই জঙ্গলটি সারা বছর সবুজ দেখায়। সাহারা মরুভূমিতে জনবসতি অত্যন্ত বিরল কেন? সাহারার আবহাওয়া অত্যন্ত চরম, অসহ্য গরম এবং রাতে হাড় কাঁপানো শীত। এছাড়া এখানে বৃষ্টিপাত ও পানীয় জলের তীব্র অভাব রয়েছে।
কৃষিকাজ করার জন্য মাটি না থাকায় এবং যাতায়াতের ব্যবস্থা উন্নত না হওয়ায় এখানে জনবসতি খুব কম। নেক্সট, উচ্চতা বাড়লে তাপমাত্রার কি পরিবর্তন ঘটে? বায়ুমণ্ডলের নিম্ন স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়লে তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। এর কারণে মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষরেখার কাছে থাকা সত্ত্বেও এর চূড়ায় সারা বছর বরফ জমে থাকে। এই প্রশ্নটি আরও অন্যভাবে দিতে পারে যে মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষরেখার কাছে থাকলেও এর মাথায় কেন বরফ জমে? ঠিক আছে, কারণ কি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তাই এর মাথায় বরফ জমে। নেক্সট, সাভানা তৃণভূমি অঞ্চলের প্রধান গাছ ও উদ্ভিদের পরিচয় দাও। সাভানা অঞ্চলে দিগন্ত বিস্তৃত লম্বা ঘাসের প্রাধান্য দেখা যায়। এর মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে ছাতার মতো দেখতে একাসিয়া এবং কাণ্ডে জল সঞ্চয়কারী বাওবাব গাছ জন্মায়। ঘাসগুলো খুব পুষ্টিকর হওয়ায় এখানে প্রচুর তৃণভোজী পশু দেখা যায়। নেক্সট, নীলনদের উপর নির্মিত দুটি প্রধান বাঁধের ভূমিকা কী? নীলনদের উপর নির্মিত দুটি প্রধান বাঁধ হল আসওয়ান বাঁধ এবং জেবেল আউলিয়া বাঁধ। এই বাঁধগুলি নীলনদের বার্ষিক বন্যা নিয়ন্ত্রণ করে এবং শুষ্ক ঋতুতে মরুভূমিতে কৃষিকাজের জন্য জল সরবরাহ করে। এখান থেকে দুটি কোশ্চেন হবে যে নীলনদের উপর নির্মিত বাঁধের ভূমিকা কী এবং এর উপর কোন কোন বাঁধ রয়েছে। তো আসওয়ান বাঁধ এবং জেবেল আউলিয়া বাঁধ রয়েছে। নেক্সট, আল আজিজিয়া স্থানটির বিশেষত্ব কী? লিবিয়ায় অন্তর্গত আল আজিজিয়া একসময় পৃথিবীর উষ্ণতম স্থান হিসেবে পরিচিত ছিল। 1922 সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রায় 58 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড গরমের কারণে এলাকাটি জনবসতিহীন। নেক্সট, আফ্রিকার দীর্ঘতম হ্রদের পরিচয় দাও। আফ্রিকার দীর্ঘতম হ্রদের নাম হচ্ছে টাঙ্গানিকা হ্রদ। এটি পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকায় অবস্থিত এবং পৃথিবীর দ্বিতীয় গভীরতম হ্রদ। এই হ্রদটি চারপাশের দেশগুলোর জলপথ ও মাছ ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের প্রধান গাছগুলির নাম লেখো। নিরক্ষীয় অরণ্য অত্যন্ত শক্ত ও ভারী কাঠের গাছ জন্মায়। এদের মধ্যে প্রধান হলো মেহগিনি, রোজউড, এবেনি ইত্যাদি। এই গাছগুলো খুব জন্মায় বলে সূর্যের আলো বনের মেঝেতে পৌঁছতে পারে না। সাভানা কথার অর্থ কী? এটি কেন গুরুত্বপূর্ণ? সাভানা শব্দের অর্থ হলো তৃণভূমি বা ঘাস জমি। এটি গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রচুর লম্বা ঘাস জন্মায় যা হাতি, জেব্রা ও হরিণের মতো পশুদের প্রধান খাদ্য এবং এটি পর্যটন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত। সাহারার যাযাবরদের খাদ্য তালিকা ও বাসস্থান কেমন? সাহারার যাযাবরদের প্রধান খাদ্য হলো পশুর দুধ ও মাংস, বিশেষ করে উট ও ছাগলের। এছাড়াও তারা মরুদ্যান থেকে সংগৃহীত খেজুর খায়। তারা মূলত উটের চামড়া বা মোটা কাপড় দিয়ে তৈরি তাঁবুতে বসবাস করে। নীলনদ তার মোহনায় কি তৈরি করেছে? নীলনদ ভূমধ্যসাগরে পতনের আগে পলি সঞ্চয় করে এক বিশাল ধনুক আকৃতি বদ্বীপ তৈরি করেছে। এই বদ্বীপ অঞ্চলটি অত্যন্ত উর্বর এবং এখানে মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে। নীলনদের মোহনা কোথায়? ভূমধ্যসাগরে। ঠিক আছে। নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। নদীর উপর বাঁধ দিয়ে যখন কেবল একটি নয় বরং একসাথে অনেকগুলো উদ্দেশ্য যেমন বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ, জলবিদ্যুৎ উৎপাদন ও মাছ চাষ এগুলি পূরণ করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। নীলনদের উপর আসওয়ান বাঁধ এর একটি বড় উদাহরণ। ঠিক আছে। নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি যদি বলে তাহলে এগুলো লিখে দেবে। বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ, জলবিদ্যুৎ, মাছ চাষ এগুলি হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। নেক্সট, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মিশরকে নীল নদের দান কেন বলা হয়? মিশর মূলত শুষ্ক সাহারা মরুভূমির একটি অংশ। নীল নদ না থাকলে এই অঞ্চলটি একটি বন্যা ছাড়া আর কিছু হতো না। নীল নদের বার্ষিক বন্যার ফলে নদীর দুই তীরে উর্বর পলি সঞ্চিত হয়ে মাটিকে কৃষিকাজের উপযোগী করে তোলে। এছাড়া এই নদীর জলকে কাজে লাগিয়ে মরুভূমির বুকে জলসেচ ও কৃষিকাজ সম্ভব হয়েছে, যা মিশরের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। তাই মিশরকে নীল নদের দান বলা হয়। নেক্সট, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? ঠিক আছে, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর ও অত্যন্ত আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল, হিংস্র বন্য জন্তুর ভয় এবং যাতায়াতের অসুবিধার কারণে দীর্ঘকাল আধুনিক সভ্যতার আলো এই মহাদেশে পৌঁছতে পারেনি। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এই মহাদেশের অভ্যন্তরীণ ভাগ বহির্বিশ্বের কাছে প্রায় অজানা ও দুর্গম ছিল, বলে একে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। নেক্সট, কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখার কাছে থাকা সত্ত্বেও থাকে কেন? ঠিক আছে, এটা তোমাদের আগেও বলেছিলাম আমি। এটা তোমরা সেম ওই উত্তরটা লিখে দিতে পারো। সাধারণত উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমতে থাকে। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় গড়ে প্রায় 6.5 ডিগ্রি হারে উষ্ণতা কমে। মাউন্ট কিলিমাঞ্জারোর উচ্চতা প্রায় 5895 মিটার।
প্রায় 6 কিমি। নিরক্ষীয় অঞ্চলের গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি হলেও অত্যাধিক উচ্চতার ফলে এই পর্বতের চূড়ার তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে চলে যায়, ফলে এখানে সারা বছর বরফ জমে থাকে। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটা তোমরা মুখস্থ করে যাবে। পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও পড়ে যাবে। অভ্যন্তরের প্রবল ভূ আলোড়নের ফলে আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে ভূত্বকে বিশাল ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়েছিল। কালক্রমে দুটি সমান্তরাল ফাটলের মাঝে ভূভাগের নিচের দিকে বসে গিয়ে বা ডুবে গিয়ে যে দীর্ঘ ও গভীর খাত সৃষ্টি করে তাকেই গ্রস্ত উপত্যকা বলে। নেক্সট, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি ওগুলো না আসে তাহলে এটা আসবে। অক্ষরেখার অবস্থান। মহাদেশের মাঝখান দিয়ে নিরক্ষরেখা যাওয়ায় মধ্যাংশ অত্যন্ত উষ্ণ ও বৃষ্টিবহুল। সমুদ্র থেকে দূরত্ব। অভ্যন্তরভাগ সমুদ্র থেকে দূরে হওয়ায় চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। উচ্চতা। উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, ফলে উচ্চভূমির শীতল আবহাওয়া দেখা যায়। সমুদ্র স্রোত। উপকূল থেকে প্রবাহিত উষ্ণ ও শীতল স্রোত জলকে প্রভাবিত করে। আফ্রিকার নদ নদীগুলো নৌ চলাচলের অনুপযোগী কেন? আফ্রিকার নদীগুলো কেন্দ্রীয় উঁচু মালভূমি থেকে উপকূলের দিকে নামার সময় খাড়া ঢালে অসংখ্য জলপ্রপাত ও খরস্রোতা সৃষ্টি করেছে। এছাড়া উপকূলীয় সমভূমি অত্যন্ত সংকীর্ণ এবং নদীর মোহনায় বালি ও পলি জমে জাহাজ ভেড়ানোর পথে বাধা সৃষ্টি করে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করো। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। গ্রীষ্মকালীন শুষ্কতা থেকে বাঁচতে এদের পাতায় নরম মোমের আস্তরণ থাকে। শেকড় অনেক গভীরে চলে যায় এবং ছাল পুরু হয়। গ্রীষ্মকালে ফল যাতে শুকিয়ে না যায় তাই সেগুলি রসালো প্রকৃতির হয়, যেমন লেবু, আঙ্গুর। পাতাগুলো আকৃতিতে ছোট ও সুচালো হয়। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সাহারা মরুভূমি কী কী পরিবর্তন হতে পারে? বর্তমানে দেখা যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প বাড়ায় সাহারার কিছু অংশে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মরুভূমির কিছু অংশে সবুজ তৃণের বিস্তার ঘটেছে, যা পশুপালন ও কৃষির জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেড অঞ্চলের পরিচয় দাও। দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে এই তৃণভূমি অবস্থিত। এখানকার ঘাস ছোট ও নরম হয় এবং পপলার ও উইলো গাছ দেখা যায়। উন্নত মানের পশুপালনের জন্য অত্যন্ত বিখ্যাত। নীল নদে প্রতি বছর বন্যা হওয়ার কারণ ও প্রতিকারের উপায় কী? নীল নদের উৎস অঞ্চল বৃষ্টিবহুল, নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় গ্রীষ্মকালে প্রচুর জল নদীতে আসে, যা বন্যা ঘটায়। এই বন্যা নিয়ন্ত্রণে আসওয়ান ও জেবেল আউলিয়া বাঁধ নির্মাণ করা হয়েছে। অঞ্চলের উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। জলের অভাব মেটাতে মরু অঞ্চলের উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে চলে যায়। বাষ্পীভবন রোধ করতে পাতাগুলো ছোট ও মোমের আস্তরণযুক্ত হয় অথবা কাঁটায় রূপান্তরিত হয়। এছাড়া বাউবাউ গাছের মতো কাণ্ডে জল সঞ্চিত থাকে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।